আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছে এনটিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। আকস্মিক বন্যায় ফেনী সহ 11 জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। পানি কিছুটা কমলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় 11 জেলায় 49,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর এ পর্যন্ত মারা গেছেন 18 জন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও। জেলার অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বুড়িচংয়ে গমতির ভাঙনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। একটা কাপড় বার করে আনতাছি। যাইতেছেন কই? যাইতেছি নিয়ার বাজারে, খবর লইতে আছে যে কিছু পানি কমছে কিনা। উজনের ভারত অংশে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের 4টি নদীর পানি কমতে শুরু করেছে। এতে করে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। মানুষ নাই, নৌকা কই, নৌকা দিয়ে মানুষের আনতে নিতে হয়। রান্না করে কিছু খাবার নিয়ে এসেছিলাম বন্টন করার জন্য, কিন্তু এখানে এসে দেখি যাতায়াত কোনো ব্যবস্থা নেই। চট্টগ্রাম ও ফেনীর পানিবন্দীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী ও সাধারণ মানুষ। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বন্যায় চট্টগ্রামের বেশি ক্ষতি হয়েছে হাটহাজারী ও ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা। হালদা নদীর একাধিক স্থানে ভাঙনের মুখে জনবসতি, হাসপাতাল, স্কুল, কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দীর্ঘ সময়ে এত বড় বন্যা দেখেনি এলাকার মানুষ। যদি সম্ভব হয় আরো টিম এখানে কাজ করার জন্য বাড়ানোর জন্য প্রয়োজন, আরো 2 থেকে 4টা স্পিড বোটের প্রয়োজন। এখানে প্রচন্ড পরিমাণে পানি বাড়তেছে। আলোকদিয়া সল্লাল্লাতে অনেক পরিবার এখন আটকা আছে, কিছু মসজিদে এবং মাদ্রাসায় দোতলা ছাদের উপরে আছে। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক ও বাসা বাড়িতে পানি জমে থাকলেও মূল সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে লাখ লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন। ফেনী, লক্ষ্মীপুরের পরিস্থিতির উন্নতি হয়নি, তবে খাগড়াছড়ি, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি ও মৌলভীবাজারে কিছুটা কমতে শুরু করেছে বন্যার পানি। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে নোয়াখালীতে বানের পানিতে ভাসছে লাখো মানুষ। জেলা সদর আর 6 উপজেলায় বন্যা দুর্গত মানুষের বাড়িতে বাড়িতে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। পানিতে আটকা পড়েছে অনেকেই। বসতভিটা হারিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে উঁচু দালানে। দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। আনোয়ার মিলনের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নোয়াখালীর একলাশপুরের পানিবন্দী পরিবারদের একটি। টানা 3 দিনের বেশি সময় ধরে উজানের ঢল অতিবৃষ্টিতে ঘরবন্দি এই মানুষগুলো। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, আমরা এখানে নিয়ে আশ্রয় নিতেছি। আমাদের ঘরের মধ্যে পানি উঠে গেছে, মাটির ঘর আর কি, ওখান থেকে আমরা আপাতত এখানে উঠছি আর কি। বেশিরভাগ এলাকায় সড়ক ও বাড়িঘর 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছে। নিরুপায় হয়ে লোকজন স্কুল, মাদ্রাসা সহ আশপাশের উঁচু ভবনে আশ্রয় নিয়েছে। বেশিরভাগ ফসলের জমি তলিয়ে গেছে, যোগাযোগের সকল পথও বন্ধ। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিছু পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে, তবে তা যথেষ্ট নয় বলে মনে করছে স্থানীয়রা। মানুষের খুবই দুর্বিষহ অবস্থা, বিশেষ করে মানুষ অনেকেই গৃহবন্দী হয়ে আটকা আছে। রান্না বান্না খাওয়া কত সমস্যা হইতেছে। নোয়াখালীর বেগমগঞ্জ, চৌমুহনী, একলাশপুর বিভিন্ন এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। স্থানীয়রা চাইছেন প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় নোয়াখালীর এসব দুর্যোগ দ্রুত কেটে যাবে। অভুক্ত মানুষ, পানিবন্দী পুরো এলাকা। নোয়াখালীর বিস্তীর্ণ এলাকাগুলো এভাবেই পানির নিচে তলিয়ে আছে। নেই সড়ক, নেই মহাসড়ক, নেই কোনো ধরনের প্রার্থনা ঘর। যে মানুষগুলো এতদিন যাতায়াত করছেন সবকিছু স্থবির। নোয়াখালী যেন এখনো ক্রান্তিকাল অতিক্রম করছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, একলাশপুর, নোয়াখালী। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি নোয়াখালীতে। যুক্ত হচ্ছে নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কি তথ্য আছে?
ফারজানা, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে পেছনের যে বিল্ডিংটি আপনি দেখছেন বিশাল বিল্ডিং, এই বিল্ডিংয়ে প্রায় 1000-এর উপর মানুষ এখন আছে, তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে, যাদের এখন শিশু খাদ্য দরকার, যাদের এখন বিশুদ্ধ পানির দরকার। কিছুটা সেই অভাবটা পূরণ করছে এখানে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্বেচ্ছাসেবক যে ছাত্ররা আছে তারা পূরণ করছে। কিন্তু এখানে একটি ভিন্ন কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এখানের পাশে যে আলিপুর, কদমপুর, গণিপুর, নাটেশ্বর, নরোত্তমপুর এই জায়গাগুলো হচ্ছে দুর্গম এলাকা। এখানে কিন্তু প্রত্যন্ত এলাকা, এসব জায়গাগুলোতে কিন্তু ছাত্ররা এখন পর্যন্ত যেতে পারছে না। এখানে যে সমন্বয়ক আছে যারা এই স্বেচ্ছাসেবক সমন্বয় করছেন, কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই জায়গাগুলোতে আসলে তারা যে লাইফ জ্যাকেটের কথা বলছেন, বারবার অনেকগুলো লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে ফেনী থেকে শুরু করে কুমিল্লাতে অসংখ্য লাইফ জ্যাকেট এসেছে, আমরা গতকালকেও শুনেছি, কিন্তু এই জায়গায় কিন্তু সেটি পর্যাপ্তভাবে আসছে না, যে কারণে তারা যেতে পারছে না। একই সঙ্গে এখানে নৌকাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইঞ্জিন চালিত নৌকা দিলে হবে না, এজন্য তারা বলছে ডিঙ্গি নৌকা কিংবা ভেলা দিয়ে, কারণ যেহেতু এখানে পানির নাব্যতা ফেনীর মতো না, এই জায়গাগুলোতে ডিঙ্গি নৌকা বা ভেলা দিয়ে যদি কেউ তাদেরকে সহযোগিতা করে সেক্ষেত্রে তারা একটু প্রত্যন্ত জায়গায় যারা আটকে আছে সেখানে যেতে পারবেন। আর তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের স্বেচ্ছাসেবক কয়েকজন, এবং আমি নিজেও দেখেছি যে এখানে আসলে খাবারের সংকট আছে, সেখানে স্যানিটারি প্যাড কিংবা স্যানিটেশনের প্রবলেম আছে, সেখানে মানুষগুলো এখন পর্যন্ত তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না, শুধু শুকনো খাবার পাচ্ছে, রান্না করা খাবারের জন্য তারা ত্রাণ চাইছে। এখন পর্যন্ত কিছু খাবারের সমস্যা আছে। এ ছিল আসলে এই চৌমুহনী, নোয়াখালী, বেগমগঞ্জের যে আশপাশের এলাকাগুলো সেগুলোর চিত্র। আসলে খালি থেকে বন্যার সম্পর্কে খবর জানছিলাম। পানি কিছুটা কমলেও ফেনীর বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। যোগাযোগ না থাকায় বেশিরভাগ এলাকার মানুষ খাবার ও পানির ভয়াবহ সংকটে রয়েছে। হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় উদ্ধার এবং ত্রাণ বিতরণ করেছে র্যাব। তবে অধিক ত্রাণের গাড়ির জন্য স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। জামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন নূর হোসেন। চোখের সীমানায় কেবলই থই থই পানি। তলিয়ে আছে গ্রাম, শহর, দোকানপাট, বাজার হাট। তলিয়ে আছে নলকূপ কিংবা শৌচাগার, সবই। আলাদা করে বোঝার উপায় নেই ঠিক কি ছিল কোন এলাকায়। ভেসে গেছে সাধের বসত ভিটা, তলিয়ে গেছে চেনা বাড়ির উঠোন। তিল তিল করে গড়ে তোলা মাছের ঘের এখন ঢলের দখলে। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের বিস্তীর্ণ জনপদই এখন কান্নার কারণ। উপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সহায়হীন মানুষের মুখ। এক মুঠো শুকনো খাবার আর পানির আশায় বাসার ছাদে হাহাকার বানবাসীদের। হেলিকপ্টার দিয়ে দুর্গত এলাকায় দিনভর ত্রাণ বিতরণ করে র্যাবের সদস্যরা। ত্রাণ নিতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। পানিবন্দী থেকে উদ্ধার করা হয়েছে গর্ভবতী নারীসহ শিশু ও বৃদ্ধকে। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীসহ আশেপাশে বেশ কয়েকটি জেলা। এই এলাকার মানুষের কি অবস্থা সেটি জানাও একেবারে দুষ্কর। নূর হোসেন, এনজিভি নিউজ, ফেনী। বন্যা উপদ্রুত এলাকায় দ্রুত ডিজেল সরবরাহ করে মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা আক্রান্ত অঞ্চলে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের ছোট বড় এবং উপকূলীয় এলাকায় কাজ করা 44টি এনজিওর প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা 2 ঘণ্টারও বেশি সময় মতবিনিময় করেন। বন্যা আক্রান্ত এলাকায় উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রম এবং বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে এনজিও প্রতিনিধিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানতে চান তিনি। বৈঠক শেষে বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, বন্যাক্রান্ত এলাকায় সরকারি বেসরকারি খাতকে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন যে উনি তো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনছেন, কিন্তু অবশ্যই এবং মাঠ পর্যায়ে বেসরকারি সেক্টর থেকে রিয়েল যে খবরগুলো, যেটা আমরা হয়তো আরও ডিপে যেতে পারি, সেই জায়গাগুলো থেকে উনি জানতে চাচ্ছিলেন। এবং এই নিডস অ্যাসেসমেন্টের একটা কাজ হলে তারপরে উনি ডোনারদেরকে ডাকবেন এবং একটা সমন্বিতভাবে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, এবং ওটা রেসপন্স প্ল্যানটা হলে ওটা ফান্ড মোবিলাইজেশন কী ধরনের দরকার হবে সেটার একটা তৈরি হবে। কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে।
নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। সার্বিক বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। সেই নির্বাচনে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ইস্যুতে সরাসরি মুখ খুললেন বিএনপির মহাসচিব। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। তা না হলে এই উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কিভাবে আসবে? সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। বলেন, প্রতি বিপ্লবের বিষয়ে সচেতন থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের স্মরণ সভায় বিএনপির মহাসচিব বলেন, বিএনপি বন্যা কবলিত মানুষের পাশে আছে, থাকবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে তাকে সিলেট মহানগর হাকিম 1-এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করে কানাইঘাট থানা পুলিশ। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন। কেউ কেউ সাবেক এই বিচারপতির দিকে ডিম জুতা ছুড়ে মারেন। এর আগে শুক্রবার সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে তিনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে ভারতে অনুপ্রবেশে সাহায্যকারীরা তাকে মারধর করে সাথে থাকা টাকা পয়সা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। রাতে বিজিবির হাতে আটক হন তিনি। সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি, উপদেষ্টা সালমান এফ রহমান এবং বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া এই রিমান্ড আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবার কথা রয়েছে। এদিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির 10 দিনের নতুন রিমান্ড চেয়েছে পুলিশ। রাজধানীর বাড্ডায় সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় সুমন শিকদার হত্যাকাণ্ডের মামলায় তাকে এই রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এবারে যাচ্ছি সিএমএম আদালতে সহকর্মী মইদুল ইসলামের কাছে। মইদুল, আসামিদেরকে কখন আদালতে হাজির করা হয়েছে এবং শুনানি শুরু হয়েছে কিনা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? সন্ধ্যা 7:30টার দিকে এই যে 4 আসামির কথা বললেন আপনি কিছুক্ষণ আগে, সেই 4 আসামিকে সন্ধ্যা 7:30টার দিকে এই সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয় এবং এখন থেকে 5 মিনিট আগে সেই 4 আসামিকে মহানগর হাকিম জসিম উদ্দিনের আদালতে দেওয়া হয়েছে তাদেরকে এবং এই মুহূর্তে শুনানি চলছে। এবং এর আগে আপনি যেটা বলেছিলেন যে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন, সেই রিমান্ড আবেদনের মূলত শুনানি হচ্ছে। কিছুক্ষণ পরে সেই
শুনানি শেষে পুলিশ জানাবে যে আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করেছে সেই বিষয়ে আইনজীবীরাও কথা বলবেন আনুষ্ঠানিকভাবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সিএমএম কোডের যে সামনে এখানে কিন্তু যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এছাড়াও আমরা দেখেছি বিএনপি বিরোধী আইনজীবীরা তার আসলে আসামিদের ফাঁসির দাবি সহ নানা ধরনের দাবিতে তারা স্লোগান দিচ্ছে এবং এখানে অনেক মানুষের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণে মূলত সেনা সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং এই মুহূর্তে রিমান্ড শুনানি চলছে। কিছুক্ষণ পরে রিমান্ড শুনানি শেষ হওয়ার পরে আইনজীবীরা আমাদেরকে জানাবেন যে আসুন চূড়ান্তভাবে কতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হলো। এবং আপনি জানেন যে এর আগে 10 দিনের রিমান্ডে এই আসামিরা ছিলেন এবং 10 দিনের রিমান্ড শেষ হওয়ার পরেই মূলত আজকে এই রিমান্ড আবেদন করা হয়েছে। এবং যে 3 আসামি যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসান, এই 3 জনকে একটি হত্যা মামলা, লালবাগ থানা হত্যা মামলা, সেই মামলায় মূলত তাদেরকে এই রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়া দীপমণিকে রাজধানীর বাড্ডা থানার আরেকটি মামলার হত্যা মামলা, সেটার রিমান্ড আবেদন জানানো হয়েছে। তো আসলে আনুষ্ঠানিকভাবে আইনজীবীরা কিছুক্ষণ পরে রিমান্ড শেষ হওয়ার পরে তারা জানাবে যে কতদিনের রিমান্ড মঞ্জুর হলো। তো এই ছিল এখানকার অবস্থা। আমরা সিএমএম আদালত থেকে শুনানির খবর জানছিলাম। ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা খর্বকারী রাষ্ট্রীয় সংস্থা এনটিএমসি বন্ধ করা সহ মত প্রকাশের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক সকল আইন বিলুপ্ত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে দেশে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদ কায়েমে সহায়তাকারী আইন ও সংস্থাকে বহাল রেখে রাষ্ট্র সংস্কার করা যাবে না। রাজধানীর কারওয়ান বাজারে রাষ্ট্র সংস্কার বিষয়ে এক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। আড়ি পাতা, গোপনীয়তার অধিকার এবং বাক স্বাধীনতার শিরোনামে সিভিল রিফর্ম গ্রুপ এই নাগরিক সংলাপের আয়োজন করে। রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফোনালাপ, আড়িপাতা সহ ব্যক্তিগত গোপনীয় ছবি ভিডিও চুরি করতে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ঢেলে সাজানোর কোনো অর্থ হয় না। জুনায়েদ সাকি বলে গেছেন যে এনটিএমসিকে নজরদারি করার জন্য কমিশন করতে হবে, আবার আরেকটা কমিশন করে সেটাকে আবার একই দশার মধ্যে ফেলে দিয়ে সেটি করা হবে। কাজে আমি আসলে মহিউদ্দিন সাহেবের সাথে একমত, এনটিএমসির কোনো প্রয়োজন নেই। ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ তৈরির সুযোগ এসেছে উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক সুজনের মানববন্ধন থেকে বক্তারা বলেছেন, কেউ যাতে এই সুযোগকে ছিনতাই করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে অসাম্প্রদায়িক এবং মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে সুজনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, দেশের মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, পতন হয়েছে স্বৈরাচারের। তারা বলেন, এখন যে সরকার হয়েছে তাদেরকে দেশ গঠনের শক্তভাবে দুর্নীতি বিরোধী অবস্থান নিতে হবে। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান তাদের। এই ছাত্র তরুণদের নেতৃত্বে আপামর জনসাধারণের সম্পৃক্ততায় যে আন্দোলন হয়েছে তার ফলশ্রুতিতে যে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যে নূতন সম্ভাবনার দ্বার ঘটেছে, সেটা যেন আবার চিন্তায় না হয়ে যায়। ভারতীয় মিডিয়ার একটা অংশ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সরকারকে, বাংলাদেশের মানুষকে মেলাইন করছে। এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা এই সুযোগটিকে কোনোভাবেই অবহেলা করতে পারি না এবং সেখানেই আমাদের দৃঢ় ঐক্যবদ্ধতা প্রয়োজন। আগামীকাল রোববার থেকে রাজধানীতে চলাচল শুরু করবে মেট্রো রেল, তবে আপাতত মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে থামবে না মেট্রো রেল। এই দুটি স্টেশনে যাত্রী সেবা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:10 থেকে রাত 8:30 পর্যন্ত পূর্বের সময়সূচি অনুযায়ী উভয় দিকে চলাচল করবে মেট্রো রেল। আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নতুন সূচি অনুযায়ী মেট্রো রেল চলার কথা জানানো হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় 18 জুলাই মেট্রো রেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে ছিল। সকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদানকালে একথা বলেন তিনি। এ সময় নিহত 15 পরিবারের কাছে সহায়তা তুলে দেন তিনি। এদিকে মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন জামায়াতের আমির। পরে বলেন, আচমকা পানি ছেড়ে দেয়া ভারতের উচিত হয়নি, ভবিষ্যতে যেন আর এরকম না হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। ইসলামী ব্যাংক সহ সকল শরিয়া ভিত্তিক ব্যাংক সমূহের পরিচালনা পর্ষদ ইসলামী মতাদর্শের লোকদের দিয়ে পুনর্গঠন করার দাবি জানিয়েছেন গ্রাহকেরা। আজ রাজধানীর মতিঝিলে আয়োজিত গ্রাহক সমাবেশে বক্তারা এই দাবি জানান। তারা বলেন, এসালম গ্রুপ বিগত সরকারের আমলে ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে দখল করে ধ্বংস করে দিয়েছে। দ্রুত এসালম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদকে আইনের আওতায় আনা এবং তার পাচার করা অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা লুটপাট করেছে জানিয়ে তারা বলেন, প্রয়োজনে তার সহায় সম্পত্তি বিক্রি করে তা ব্যাংকের অনুকূলে আনতে হবে। ২০১৭ সাল থেকে অবৈধভাবে যে ৯,০০০-এরও অধিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তাদের চাকরিচ্যুত করারও দাবি জানানো হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।